নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে আবারও একবার চলে এসেছি কৃষ্ণনগরে। আমার লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কৃষ্ণনগর মহেশগঞ্জে শ্রীমৎ ভক্তি কেবল ঔরদমী গৌড়ীয় মঠের ভিডিও। আর আজ চলে এসেছি কৃষ্ণনগর ঘূর্ণিতে জগৎবন্ধু ঘাটলেনে অবস্থিত জগৎবন্ধু আশ্রমে। এখন আমি আশ্রম প্রাঙ্গণেই দাঁড়িয়ে আছি। তো আপনারা এই আশ্রমে এসে কিভাবে পৌঁছবেন, এই আশ্রম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, এখানে থাকার কী ব্যবস্থা আছে, এই সকল কিছু তথ্য রয়েছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে চলে আসলাম টোটো স্ট্যান্ডে। এইখান থেকেই টোটোয় উঠতে হবে। এখান থেকে টোটোয় উঠে আপনারা বলবেন ঘূর্ণি জগৎবন্ধু লেন, জগৎবন্ধু আশ্রম যাব। এখান থেকে টোটোয় করে আশ্রম পর্যন্ত যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট, আর ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকা করে। কৃষ্ণনগর স্টেশন থেকে টোটোয় করে এসে আমি এই মোড়টায় নামলাম। এইদিকে কৃষ্ণনগর স্টেশন, আর এই মোড়ে নামলাম। আর এই যে দেখুন, এখানে একটা বোর্ড দেওয়া আছে জগবন্ধু আশ্রম। এই মোড় থেকে এই যে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা গিয়েই আজকের গন্তব্যস্থল। চলে এসেছি আশ্রমের একদম সামনে। এই সামনেই দেখছেন একটা ছোট্ট গেট, আর এখানে দেখুন একটা তোরণ হবে, সেই কারণে এখানে পিলার করা হয়েছে। তো এই গেট পেরিয়ে গিয়েই এই যে সামনের আর একটা গেট দেখছেন, এইটি হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার। আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করে আমার মন মুগ্ধ হয়ে গেল। চারিদিকে সবুজে সবুজে ঘেরা, এ যেন মনে হচ্ছে এক তপবন, আর পাখিদের কলরবে মুখরিত সারা আশ্রম প্রাঙ্গণ। আশ্রমের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে আশ্রম প্রাঙ্গণে বাঁ দিকে আপনারা দেখতে পাবেন একটি গাড়ি সংরক্ষিত করা রয়েছে। এইটি হচ্ছে এই আশ্রমের গুরুদেব বৈষ্ণবাচার্য ডক্টর শ্রী মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের ব্যবহৃত গাড়ি। এরপর দেখুন এখানে একটা রথঘর রয়েছে, আর এই রথঘরে রয়েছে একটি রথ। রথযাত্রার সময় জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম দেবকে এই রথে বসিয়ে কিন্তু এখানে রথযাত্রার উৎসব পালন করা হয়। এরপর দেখুন এখানে রয়েছে মহেন্দ্র বন্ধু গ্রন্থ মন্দির। এখানে বিভিন্ন রকমের ধর্মীয় গ্রন্থ রয়েছে। এছাড়াও রয়েছে ভগবানের ছবি, মূর্তি। আপনারা কিন্তু চাইলে এখান থেকে সেই সমস্ত ছবি, মূর্তি বা গ্রন্থ সংগ্রহ করতে পারেন। আশ্রম প্রাঙ্গণে রয়েছে প্রচুর গাছপালা। সামনেই দেখছেন একটা বিশাল বড় বকুল গাছ। এছাড়াও আম গাছ, কাঁঠাল গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ, বিভিন্ন রকমের গাছে গাছে একদম পরিপূর্ণ। চারিদিকে সবুজে সবুজে ঘেরা, আর হাজার হাজার পাখিদের কলরব। এই আশ্রমে অখণ্ড হরিনাম সংকীর্তন হয়। আশ্রমের পরিবেশ আধ্যাত্মিক মনোমুগ্ধকর। এই হচ্ছে এই আশ্রমের মূল মন্দির, যে মন্দিরে বিরাজ করছেন এই আশ্রমের ইষ্টদেবতা। 1935 সালে এই আশ্রম প্রতিষ্ঠা করেছেন শ্রী মহেন্দ্রজি। সেই কারণে এই আশ্রম অঙ্গনের নাম শ্রী শ্রী মহেন্দ্র বন্ধু অঙ্গন। আর এই আশ্রম উৎসর্গিত শ্রী জগৎবন্ধু সুন্দরের নামে, সেই কারণে আশ্রমের নাম হচ্ছে জগৎবন্ধু আশ্রম। এখন আমরা চলে এসেছি এই আশ্রমের মূল মন্দিরে। এবার আমরা এই আশ্রমের মূল মন্দিরের গর্ভগৃহে থাকা দেবতাদের দর্শন করে নেব। গর্ভগৃহের সামনের দালানের ছাদে দেখুন রয়েছে একটি অপূর্ব সুন্দর ঝাড়বাতি, আর গর্ভগৃহের সামনের দেওয়ালে লেখা রয়েছে হরিনাম প্রভু জগৎবন্ধু। গর্ভগৃহের দ্বিতল শ্বেতপাথরের বেদির উপরে
সুসজ্জিত কাঠের সিংহাসন। মাঝখানে বিরাজ করছেন প্রভু জগৎবন্ধু সুন্দর। জগৎবন্ধু সুন্দরের ডান দিকে রয়েছেন শ্রী শ্রী রাধা গোবিন্দ এবং বাঁ দিকে রয়েছেন গৌরনিতাই। রাধা গোবিন্দের সামনে রাখা রয়েছে জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম দেবের বিগ্রহ। আর সামনের দিকে রয়েছে আরও ছোট ছোট অনেকগুলি রাধাকৃষ্ণের বিগ্রহ। আর রয়েছে নারায়ণশিলা আর প্রভু জগৎবন্ধু সুন্দরের ছোট্ট একটি বিগ্রহ। রাধাকৃষ্ণের ডান দিকে রয়েছে একটি গোপালের বিগ্রহ। সিংহাসনের বাঁ দিকে দেখুন রয়েছে একটি সুসজ্জিত শয্যা। এখানে রাত্রিকালে ভগবানের শয়ন দেয়া হয়। গর্ভগৃহে দেবতাদের দর্শন করে বাইরে চলে আসলাম। এই যে মন্দিরের মূল গর্ভগৃহ, গর্ভগৃহের পেছন দিকেই দেখুন প্রসাদ কক্ষ। এইখানে বসিয়েই ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয়। এখানে দেখুন টেবিল আর বেঞ্চ পাতা রয়েছে। এখানে বসেই ভক্তরা নিত্যদিন ভোগ প্রসাদ গ্রহণ করেন। আর এদিকে সোজা গিয়ে হচ্ছে এই আশ্রমের রন্ধনশালা। এই যে দেখুন এখানে সব রান্নার জিনিসপত্র রাখা রয়েছে, বাসনপত্র। আর এই যে এখানে দেখুন রান্না হচ্ছে। আর এই হচ্ছে রান্নাঘর। এইখানে ভগবানের ভোগ প্রস্তুত করা হয়, এখানেও করা হয়। আর সামনের যে বারান্দাটা আছে এই বারান্দাতেও কিন্তু রান্না করা হয়। এই দিকটাই হচ্ছে আশ্রমের ভাড়ার ঘর, যেখানে চাল ডাল তরি তরকারি সব মজুদ থাকে। আর এখানে দেখুন বিশাল বড় বড় সব কড়াই রাখা রয়েছে। আশ্রমের বড় কোনো অনুষ্ঠানের সময় এই বাসনগুলো ব্যবহার করা হয়। ভোগঘর আর রন্ধনশালা দর্শন করে আমরা এবারে বাইরে চলে আসলাম। এদিকটায় দেখুন আশ্রমে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। আর রয়েছে এদিকটায় শৌচালয় সামনের দিকটায়। এই যে দেখুন সামনের দিকে এখানটায় রয়েছে শৌচালয়। এই আশ্রমের মূল মন্দির ছাড়াও আরও 3-4টে ছোট ছোট মন্দির রয়েছে। আর মূল মন্দিরের সামনেই দেখুন রয়েছে একটি বিশাল বড় চালতা গাছ। আর এই গাছে অজস্র ফল হয়েছে। দেখুন সব পাকা পাকা চালতা ঝুলছে, কি সুন্দর দেখতে লাগছে গাছটা। এই গাছটিকে কিন্তু এই আশ্রমে যোগমায়া রূপে পূজা করা হয়। আর এই গাছকে প্রণাম করে নাকি ভক্তি ভরে মনস্কামনা জানিয়ে মানত করলে সে মনস্কামনা পূর্ণ হয়। মূল মন্দিরের ডান দিকে দেখুন এখানে রয়েছে একটি সমাধি মন্দির। আর এই সমাধি মন্দিরে রয়েছে 2টি সমাধি। একটি হচ্ছে দীনবন্ধু ব্রহ্মচারীজির সমাধি, আরেকটি হচ্ছে দীনবন্ধু ব্রহ্মচারীজির ভাই তরুণ বন্ধু ব্রহ্মচারীজির সমাধি। এই 2 ভাই ছিলেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী মহেন্দ্রজির ভাগনা। ওনারাও ব্রহ্মচারী এবং ত্যাগী পুরুষ ছিলেন। এরপর রয়েছে ডক্টর শ্রীমান মহানামব্রত ব্রহ্মচারী মহারাজজির স্মৃতি মন্দির। মহানামব্রত ব্রহ্মচারী ছিলেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীপাদ মহেন্দ্রজির শিষ্য। শ্রীপাদ মহেন্দ্রচন্দ্রজির তত্ত্বাবধানে মহানামব্রত ব্রহ্মচারী কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন ও সংস্কৃতে মাস্টার ডিগ্রি লাভ করেন। তিনি সংস্কৃতে প্রথম শ্রেণীর প্রথম স্থান অর্জন করেন ও স্বর্ণপদক লাভ করেন। 1933 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্বধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন। আপনারা এই স্মৃতি মন্দিরের গর্ভগৃহে এই যে বিগ্রহ দেখছেন, ইনি হচ্ছেন সেই মহান ব্যক্তি বৈষ্ণবাচার্য ডক্টর শ্রীমান মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ। এরপর আছে এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা শ্রীপাদ মহেন্দ্রজির মন্দির। গর্ভগৃহে দেখুন শ্রীপাদ মহেন্দ্রজির একটি বিগ্রহ রাখা রয়েছে। এই মহেন্দ্রজি এই স্থানে এসে এই জগৎবন্ধু আশ্রমের প্রতিষ্ঠা করেছিলেন।
শ্রীপাদ মহেন্দ্রজির মন্দিরের পাশেই দেখুন রয়েছে এই আশ্রমের সাধুনিবাস। এই হচ্ছে এই আশ্রমের সাধুনিবাস। এই আশ্রমের যিনি মহারাজ এবং এই আশ্রমে যে সকল সাধুরা থাকেন ওনারা এই রুমগুলোতেই থাকেন। এইবারে আমরা চলে এসেছি এই আশ্রমের বিশেষ এবং গুরুত্বপূর্ণ একটি মন্দিরে। এই যে মন্দিরটি দেখছেন এইটি হচ্ছে আশ্রমের মূল মন্দিরের ঠিক সামনাসামনি। এইটি হচ্ছে গম্ভীরা মন্দির, এটাকে বলা হয় গম্ভীরা। এই মন্দিরের ভেতরেই রাখা রয়েছে প্রভু শ্রী জগৎবন্ধু সুন্দরের শ্রীদেহ। এই মন্দিরের গর্ভগৃহ দিনে একবার খোলা হয়, সেটা হচ্ছে সকাল 8টার সময়। খোলা থাকে মাত্র 2 মিনিটের জন্য, পুজো করে আবার বন্ধ করে দেওয়া হয়। আর এই মন্দিরে অখণ্ড নাম সংকীর্তন চলে। এখানে অখণ্ড যে নামটা চলে সেটা হচ্ছে প্রভু শ্রী জগৎবন্ধু সুন্দরের শ্রীহস্তে লিখিত। প্রভুর শ্রীহস্তে লিখিত যে নামটা এখানে হয় সেটি হচ্ছে হরিগুরু জগৎবন্ধু মহা উদ্ধারণ চারিহস্ত চন্দ্রপুত্র হাকীটপতন প্রভু 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 হে অনন্তানন্তময়। এই নামটাই এখানে অখণ্ডভাবে হয়। এবারে আমরা যাচ্ছি এই গম্ভীরা মন্দিরের সামনের দিকটায়। এই দিকটা যে দেখলেন এই দিকটা কিন্তু এই গম্ভীরা মন্দিরের পিছন দিক, আর গম্ভীরা মন্দিরের সামনের দিকটা হচ্ছে এই সাইডে। সামনেটায় অনেক সুন্দর ফুলের বাগানও রয়েছে। চলুন আপনাদের একবার দেখিয়ে আনি। দেখুন এই দিকটা কত ফুল গাছ রয়েছে আর কত রকমের ফুল রয়েছে। এই একটা নীল রঙের ফুল দেখতে পাচ্ছেন, কি সুন্দর লাগছে ফুলের রঙটা। নীলও ঠিক নয়, একটু বেগুনি বেগুনি টাইপের। আর এই একটা কি ফুল রয়েছে, এটা কি ফুল আমি ঠিক জানি না, ওই ফুলটারও নাম জানি না। আগের যে ফুলটা দেখলাম ওটারও নাম জানি না, এটারও নাম জানি না। আপনাদের যদি কারো জানা থাকে এই ফুলগুলোর নাম কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এদিকটা দেখুন তুলসী গাছও রয়েছে, প্রচুর তুলসী গাছ রয়েছে এখানটায়। আর এইখানে দেখুন ফুলের বাগান দেখুন, এগুলো হচ্ছে কসমস ফুল। এই যে প্রচুর কসমস ফুটেছে, সাদা গোলাপি লাল। এদিকে রয়েছে মোরগ ফুল, এই যে মোরগ ফুল রয়েছে। ওদিকটায় রয়েছে চন্দ্রমল্লিকা, ক্যালেন্ডুলা, বিভিন্ন রকমের ফুল রয়েছে। প্রচুর হয়েওছে ফুল, একদম ফুলে ফুলে ভরা দেখুন। আচ্ছা বন্ধুরা, আমরা এই আশ্রমের একজন সেবায়েতকে পেয়ে গেছি, শ্রী তাপস বন্ধু ব্রহ্মচারী মহাশয়কে। তো ওনার কাছ থেকে আমরা এই আশ্রম সম্বন্ধে কিছু কথা শুনে নেব। এখানে খৈরা গঙ্গা, জগৎবন্ধু সুন্দর খৈরাকে গঙ্গা কহে। গঙ্গার থেকে শাখাটা আসছে। আচ্ছা, ওই 2 মাসে যখন বর্ষা আসে তখন ঘোলা জল আসে। এখন জলটা ডালিমের রসের মতো টলটলা, খুব সুন্দর জল, সবাই স্নান করে। আচ্ছা, এই যে ঘাটটা জগৎবন্ধু ঘাটলেন, এই যে রাস্তাটার নামই জগৎবন্ধু আসছিলেন, এই রাস্তাটার নামই ঘাটলেন। আর জগৎবন্ধু সুন্দর এখানে এসে বসছিলেন, তার চিহ্নিত জায়গা। আচ্ছা, হ্যাঁ, এখানে এসে বসছিলেন। এই জন্য তার সেবক মহেন্দ্রজি এখানে মন্দির করেন, টুকটুক করে চলছে আর কি। এটা একদম বন আসিল, আচ্ছা, এখনও বনের মতো অনেক পাখি আছে। আমাদের নাট মন্দির নাই, গাছের নাট মন্দির, বৃন্দাবনের মতোই। এখানে আসছিলেন, এই জন্যে মহেন্দ্রজি একটি মন্দির করলেন, যে প্রভুর একটা চিহ্নিত স্থান মন্দির করলেন। এই জন্য ডক্টর মহানামব্রতজি পরবর্তীকালে এই মন্দিরের নাম দেন মহেন্দ্রবন্ধু অঙ্গন, আচ্ছা, জগৎবন্ধু আশ্রম। আচ্ছা, তো পরবর্তীকালে যখন বাংলাদেশ হইতে যখন জগৎবন্ধু সুন্দরের দেহটা তো আছে, বহু সুন্দরের দেহ নাই, কারো দেহ নাই, কিন্তু জগৎবন্ধু সুন্দরের দেহটা আছে। আমরাও সেই দেহের অঙ্গগন্ধ পাইছি যখন খোলা ছিল। এখন একটা
অষ্টধাতুর সম্পুটে রাখা হয়েছে, সেইটা দৈনিক সেবা পূজা হয়। যেমতো ফরিদপুর শ্রীঅঙ্গন হয়েছে, ফরিদপুরটা যখন কলকাতা আনা হয় বাংলাদেশ থেকে, তখন গুরুদেব আজ হইতে প্রায় 40 বছর আগে, তখন গুরুদেব বিষ্ণুবাদ ডক্টর মহানম্রত ব্রহ্মচারী এবং তার সমবয়সী যে সাধুরা ছিলেন তাদের সাথে মিটিং করে সাব্যস্ত করেন যে এটা একটা মহাসম্পদ, কলকাতা তো রাজধানী, যদি কখনো যুদ্ধ লাগে তাহলে তো বোম পড়লে জিনিসটা নষ্ট হয়ে যাবে। এই জন্যে কৃষ্ণনগরে রাখেন, না টাউন না পল্লী, এখানে একটা আলাদা মন্দির করে রাখা হয়েছে। আগে তো শনি ছিল, এখন শনি করে টালি দিয়েছে। আগে যে মতো শ্রীঅঙ্গনে ছিল সেই মতোই মন্দিরটা করা। এখানে 24 ঘন্টায় নামযজ্ঞ হচ্ছে। আচ্ছা, ওইখানেই ওনার দেহটা রাখা রয়েছে? হ্যাঁ, ওইখানেই দেহটা রাখা হয়েছে। প্রতিদিন 8টার সময় এই সম্পুট জগৎবন্ধুর দেহ দর্শন হয়, প্রতিদিন একবারই দর্শন হয়। আচ্ছা, আর সারাদিন বন্ধ থাকে। ওই 8টা সেবা পূজা করে 8টার সময় আরতি হয়, ওই সময় থেকে সকাল 8টার সময়? হ্যাঁ, সকাল 8টা। সেই সময় কি সমস্ত সাধারণ মানুষরা? হ্যাঁ, সব যারা দর্শন করতে সবাই দর্শন করতে হবে সকাল 8টায়। আচ্ছা, ওখানে উঠতে গেলে কি বলছিলেন ধুতি পরেই উঠতে হবে? হ্যাঁ, ধুতি পরে উঠতে হবে। মন্দিরে আমাদের উঠতে গেলে ধুতি পরে, কিন্তু যারা ধুতি নয় প্যান্ট পরে তারা নিচের থেকে দেখবে আর কি। আচ্ছা, নিচে দাঁড়াই দেখবে, যেখানে মায়েরা দাঁড়াই দেখে আর কি। আচ্ছা, ওখানে দাঁড়াই দেখবে। এই মন্দিরের বিশেষত্ব এটাই জগৎ, কারণ একে আমাদের সম্পদের অনেক মন্দির আছে। কলকাতার 2টা আশ্রম আছে, তারপরে নবদ্বীপ আমাদের 2টো আশ্রম আছে, পুরীতে আশ্রম আছে, বৃন্দাবন আছে, শিলিগুড়ি আছে, আগরতলা আছে, আর বাংলাদেশ তো অনেক আশ্রম আছে। কিন্তু এইটাই এখানে প্রধান হয়ে দাঁড়াচ্ছে, কারণ জগৎবন্ধু সুন্দরের দেহ তো আছে। সব ভক্তরাই এখানে, যদি কেউ কলকাতা আসে বা কোনো মন্দির আসে, পুরী আসে, বৃন্দাবন, এই জগৎবন্ধু সুন্দরের কাছে আসেই তাদের প্রভুকে তারা দর্শন না করলে তাদের মন ভরে না। সব সময় ভক্তরা আসতেছে এখানে। বৃন্দাবনের অনেক বড় বড় সাধক মহাত্মারা এই বন্ধু সুন্দরের দেহ দর্শন করে যান। আচ্ছা, আশ্রম কখন খোলা হয়, কখন বন্ধ হয়? আশ্রম তো আমাদের আর একটা মন্দির আছে, যেটা রাধা গোবিন্দ মন্দির আছে, সেটা তো ওই যে টাইমে খোলা হয় আর কি। ওই সকাল হয়তো মঙ্গলা হয় 4:30টায়, তারপরে তো একটু খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। আবার 8টার থেকে 11:30 পর্যন্ত খোলা থাকবে, আবার 4টার থেকে, আর 4টার থেকে আবার 7টা, 7:30, 8টা পর্যন্ত খোলা। আচ্ছা, 4টা থেকে। আর গম্ভীরা তো একবারই 8টায়, সকাল 8টায় দর্শন হবে, গম্ভীরা আর খোলা হবে না। গম্ভীরাতে একবারই সকালবেলা 8টার সময় দর্শন হয়? হ্যাঁ, 8টার সময় দর্শন, গম্ভীরার খোলা হবে। আচ্ছা, এখানে কি ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা আছে? হ্যাঁ, ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। আচ্ছা, সেটা অন্নভোগ সেটা হ্যাঁ, অন্য প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। আচ্ছা, তার ভোগ প্রসাদের মূল্য কত? 80 টাকা। ভোগ প্রসাদের মূল্য 80 টাকা। আচ্ছা, কটার সময় প্রসাদটা দেওয়া হয়? সেটা ঠিক একটাই। আচ্ছা, একটার সময়। আর এখানে থাকার ব্যবস্থা আছে ভক্তদের? হ্যাঁ, থাকার আমাদের পরিচিত যারা আছে ভক্তরা, কারণ অপরিচিত ছাড়া তো আমরা রাখতে পারি না। আচ্ছা, আসলে অনেক দুর্ঘটনা ঘটে গেছে। আচ্ছা, আমাদের যারা পরিচিত ভক্ত আছে বা ভক্তের রেফারেন্সে যারা আছে, আচ্ছা, আচ্ছা, তাদেরই রাখা হয় আর কি। মানে এমনি সাধারণ মানুষ এসে যদি থাকতে চায় হবে না? না, কারো রেফারেন্সে যদি আসে আমাদের পরিচিত বাড়িতে, আর সাধারণত আমরা অ্যালাউ করি না। আর ভোগ প্রসাদ তো সমস্ত মানুষের জন্য সব? ভোগ প্রসাদ দেখে আসলে পাবে, কোনো অসুবিধা। আচ্ছা, ভোগ প্রসাদের জন্য কেউ যদি আগে থেকে বলতে চায় আপনাদের সঙ্গে, তা একটা যদি ফোন নাম্বার বলেন? হ্যাঁ, একটা ফোন নাম্বার বলুন। 8967199390। আচ্ছা, হয়েছে, ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা শুনলেন, আপনারা যদি ভোগ প্রসাদ নিতে চান তবে আগের থেকে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে জানিয়ে দিতে পারেন। এবারে চলুন আমরা এই আশ্রমের অতিথি নিবাসটা একবার দেখে নিই। এই হচ্ছে এই আশ্রমের অতিথি নিবাস। এখানে দেখুন অনেকগুলো ঘর রয়েছে, আর এই আশ্রমে কিন্তু মহিলা এবং পুরুষদের থাকার জন্য আলাদা আলাদা রুম রয়েছে। আর এই যে দেখুন ওপরে উঠে গিয়েও এইখানেও কিন্তু থাকার জায়গা রয়েছে, রুম রয়েছে, ওপরেও নিচেও রুম রয়েছে, ওপরেও রুম রয়েছে। আর এখানে আরও রুম তৈরি হচ্ছে, এই যে দেখছেন ওপরেও কিন্তু আরও রুম তৈরি হচ্ছে অতিথিদের থাকার জন্য। আর এদিকেও দেখুন
রুম রয়েছে আরও। এদিকটায় মহিলাদের থাকার জন্য, এই ওপরের এই রুমগুলো হচ্ছে মহিলাদের থাকার জন্য। আর এখানে কিন্তু প্রত্যেকটা রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম রয়েছে। তবে রুমের ভেতরগুলো আপনাদের এখন দেখাতে পারলাম না, যেহেতু তালা দেওয়া রয়েছে আর দেখানোর মতন সেরকম কেউ নেই, সেই কারণে রুমের ভেতরগুলো আপনাদের দেখাতে পারলাম না। আশ্রম দর্শন করলাম। এবারে দেখুন এই আশ্রমের গেট দিয়ে বেরিয়ে এই যে বাঁ দিকে যে মাটির রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে গিয়ে আশ্রমের পেছন দিকেই রয়েছে সেই খোড়ে নদী, যে নদীকে গঙ্গা নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। এই যে দেখুন এই বাঁ দিকে রাস্তাটা বেঁকে যাচ্ছে, একদম আশ্রমের এই যে পাঁচিল রয়েছে, আশ্রমের পাঁচিলের গা দিয়েই কিন্তু এই সোজা রাস্তা চলে গেছে একদম। এই যে চলে এসেছি একদম নদীর পাড়ে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, জায়গাটা দারুণ লাগছে। এখানে কিন্তু স্নান করার জন্য ঘাটও রয়েছে। এই নদীতে কিন্তু মাছও ধরে লোকে। এই যে দেখুন নৌকার উপরে জাল রাখা রয়েছে, এগুলো হচ্ছে মাছ ধরার নৌকা। তো বন্ধুরা, কৃষ্ণনগরের ঘূর্ণির এই জগৎবন্ধু আশ্রমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।